বাজেটে তথ্য ব্যবহারের অপূর্ণতা, ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পুলিশকে ধাওয়া, পালিয়ে বাঁচলেন এএসআই কনস্টেবল। ইসরায়েলের জন্য কৌশলগত ধাক্কা ও নেতানিয়াহুর নড়বড়ে অবস্থান। রাজধানীর 4 বাস টার্মিনাল কোন কোন এলাকায় স্থানান্তরিত হচ্ছে। সর্বশেষ জানাবো, সরকারের তোষামোদে নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে, বললেন প্রধানমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাজেটে তথ্য ব্যবহারের অপূর্ণতা, ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। চড়া মূল্যস্ফীতি, কম মজুরি এবং কর্মসংস্থান সংকটে বিপাকে সাধারণ মানুষ, এসব সূচকে উন্নতির উপরেই বাজেটের সফলতা নির্ভর করছে বলে মনে করছেন এলডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। সোমবার রাজধানীর মহাখালীতে আলোচনা সভায় ড দেবপ্রিয় বলেন, আর্থিক সক্ষমতা ও কাঠামোগত দুর্বলতা নিম্ন আয়ের মানুষের জন্য নেয়া কর্মসূচি বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ। দেশে মজুরি বৃদ্ধির হার যখন 8.13%, তখন মূল্যস্ফীতি প্রায় 9.5%। এই দুই সূচকেই বোঝা যায় নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কেমন চাপে। গত 3 বছরে জাতীয় সঞ্চয় হার 25.7 থেকে নেমেছে 21% ঘরে। এমন অবস্থায় প্রস্তাবিত বাজেটে প্রান্তিক মানুষের প্রাপ্তি মূল্যায়ন করেছে এলডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আলোচনা সভায় বলা হয়, 6,05,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে 59% ভ্যাট শুল্ক থেকে আসবে। এতে সব শ্রেণীর মানুষের উপরই চাপ বাড়বে, যা কর ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। বাজেট প্রণয়নে ব্যবহৃত তথ্য উপাত্তের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে তথ্য ব্যবহারে অপূর্ণতা, অমনোযোগী এবং ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। আগের সরকারের মতো বর্তমান সরকারও যদি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো, মূল্যস্ফীতি কম দেখানো বা উন্নয়ন প্রকল্পের প্রকৃত প্রভাব যথাযথভাবে মূল্যায়ন না করার পথে হাঁটে, তাহলে তা দুঃখজনক হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের পাশাপাশি বস্তুনিষ্ঠ তথ্য উপাত্ত নির্ভর পরিকল্পনার তাগিদ দেন আলোচকরা। সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পুলিশকে ধাক্কা, পালিয়ে বাঁচলেন এএসআই কনস্টেবল। নারায়ণগঞ্জের 2,500 সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টাকালে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি কোট লোগো সম্বলিত বিশেষ জ্যাকেট ছিনিয়ে নেওয়া হয়। পরে একটি নিজেদের রক্ষায় নিরাপদ দূরত্বে সরে যান পুলিশ সদস্যরা। সোমবার 15 জুন বিকেল 5টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে লুট হওয়া বেশিরভাগ সরঞ্জাম উদ্ধারের তথ্য জানিয়েছেন পুলিশ। ঘটনাস্থল থেকে 2 নারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, 2,500 থানার এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল সাইফুল ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারে যাচ্ছিলেন। এ সময় বালিয়াপাড়া বাজার এলাকায় যাওয়ার পথে 2 ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করে। এই সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাদের আটক করতে গেলে এলাকার মাদক কারবারি আমির হোসেন ওরফে শামা, শাহাদত এবং তাদের অনুসারীরা পুলিশের কাজে বাধা দেন। এক পর্যায়ে পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক পুলিশের একটি ওয়াকিটকি, একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা আরও 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ হামলাকারীদের কাছ থেকে বাঁচতে পার্শ্ববর্তী খেলার মাঠে গিয়ে আশ্রয় নেয়। পরে সেখানে খেলতে থাকা কিছু তরুণ পুলিশদের আশ্রয় দিলে হামলাকারীরা পিছু নেয়। ইসরায়েলের জন্য কৌশলগত ধাক্কা ও নেতানিয়াহুর নড়বড়ে অবস্থান। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার আসন্ন চুক্তিকে ইসরায়েলের জন্য বড় ধরনের কৌশলগত বিপর্যয় হিসাবে দেখছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকেরা। সোমবার 15 জুন পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত এই চুক্তির রূপরেখা ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি ওয়াশিংটনে ইসরায়েলের হ্রাস এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। ইসরায়েলের উপর প্রভাব ও বিশ্লেষকদের পর্যবেক্ষণ।
ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিস এই চুক্তিকে ইসরায়েল রাষ্ট্রের জন্য রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিপর্যয় হিসাবে অভিহিত করেছেন। বিশ্লেষকেরা মনে করছেন চুক্তিটি ইরানের স্বার্থকে সুরক্ষিত করলেও ইসরায়েলের নিরাপত্তার মূল উদ্বেগগুলোকে উপেক্ষা করেছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের INSRS এর বিশ্লেষক সীমা শাইন বলেন, ইরানকে সন্তুষ্ট করার প্রক্রিয়ায় পারমাণবিক ইস্যুর মতো ইসরায়েলের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। নেতানিয়াহুর ব্যর্থতা ও মিস্টার ইরান ভাবমূর্তি। দীর্ঘদিন ধরে মিস্টার ইরান হিসাবে পরিচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই চুক্তিটি ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় হিসাবে গণ্য হচ্ছে। হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে অক্টোবরের নির্বাচনের সুবিধা পাওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে এখন তিনি নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন। চুক্তির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এটি প্রত্যাখ্যান করলেও এটি মানতে দেশটি কার্যত বাধ্য হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ওয়াশিংটনে ইসরায়েলের প্রভাব হ্রাস। বিশ্লেষক মাইকেল হোরোভিটজ এবং মাইকেল মিলস্টেইন উভয়ই ওয়াশিংটনের প্রক্রিয়ায় ইসরায়েলের প্রভাব ম্লান হওয়ার বিষয়টি চিহ্নিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পরামর্শ বা আগাম সতর্কবার্তা ছাড়াই কার্যত তাদের হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যা স্পষ্টভাবে ইসরায়েলের দুর্বল অবস্থানকে প্রমাণ করে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইসরায়েলকে কার্যত উপেক্ষা করার সুর পাওয়া গেছে। চুক্তির ভবিষ্যৎ ও আঞ্চলিক প্রেক্ষাপট। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের সঙ্গে এই চুক্তির ফলে 3 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর তেহরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে আবির্ভূত হবে। একই সঙ্গে ওয়াশিংটনের উপর ইসরায়েলের প্রভাব সীমিত হয়ে পড়ায় ভবিষ্যতে গাজা বা লেবাননের ক্ষেত্রেও ইসরায়েলকে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে যুদ্ধবিরতি বা চুক্তি স্বাক্ষর করতে হবে বলে সামরিক বিশেষজ্ঞরা মত দিয়েছেন। রাজধানীর 4 বাস টার্মিনাল কোন কোন এলাকায় স্থানান্তরিত হচ্ছে? রাজধানীর 4টি বাস টার্মিনাল অতি দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4টি আন্তনগর বাস টার্মিনাল হচ্ছে ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল। সোমবার 15 জুন দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। তিনি জানান, ঢাকার যানজট নিরসনে 4টি আন্তনগর বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেয়ার তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, AI ক্যামেরা স্থাপন সহ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় ট্রাফিক সিগন্যালিং AI ক্যামেরা স্থাপনের সুফল প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সরকারের তোষামোদে নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে বললেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার 15 জুন সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা CEO ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদে নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে। সেই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন আনার জন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি। এই বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ,
চাকরি নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই লক্ষ্যে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 18 জুন এ ব্যাপারে অংশীজনদের নিয়ে একটি আলোচনার সভা অনুষ্ঠিত হবে। অংশীজনরা মিলে একটি নীতি কাঠামো তৈরি করলে বিদ্যমান সমস্যাগুলো নিরসন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে চ্যানেল 24-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাংবাদিকরা তাদের পেশাগত চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন। সরকারের পক্ষ থেকে পলিসি সাপোর্ট, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।